প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই সেশনে আমি তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি প্রথম অধ্যায়ের 1.4 এবং 1.5 আর্টিকেল, যেখানে আলোচনা করতে বলা হচ্ছে, জানতে বলা হচ্ছে এবং বুঝতে বলা হচ্ছে স্টেট দি ম্যানুফ্যাকচারিং সিস্টেম উইথ ব্লক ডায়াগ্রাম এবং ডিসকাস দি ইম্পর্টেন্স অফ রিভার্স ইঞ্জিনিয়ারিং ইন বাংলাদেশ পার্সপেক্ট। এই দুটো বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি একটু ফিরে তাকাই যে ম্যানুফ্যাকচারিং প্রসেস বলতে কি বোঝায় আমরা বুঝলাম, এবং অন্যান্য বিষয়গুলো এর সঙ্গে যেভাবে আমরা বোঝার চেষ্টা করলাম, সেই নিরিখে আমরা যদি বিশ্লেষণ করি যে গোটা উৎপাদন প্রক্রিয়াটি আসলে কোন কোর বা একান্ত প্রয়োজনীয় বৃহৎ কর্মক্ষেত্রের মাধ্যমে বা কর্মযজ্ঞের মাধ্যমে আমি এটাকে বিভাজিত করতে পারি, সেই যে বৃহৎ এবং একান্ত প্রয়োজনীয় এই যে বিভাজনের যে অংশগুলো নিয়েই পূর্ণ একটি উৎপাদন বা পূর্ণ একটি প্রোডাক্ট বা দ্রব্য উৎপাদিত হতে পারে, উপযোগিতা তৈরি করতে পারে, সেগুলোকেই যদি আমরা কমন একটি করে নাম দেই এবং নাম দিয়ে যদি তাকে আমি এইভাবে বোঝার বা দেখানোর চেষ্টা করি যে এই অংশটি বা এই কর্মকাণ্ডগুলো প্রথমে হবে, তারপরে এই কর্মকাণ্ডগুলো হতে পারে বা হওয়া উচিত, তারপরে এটা, তারপরে এটা, তারপরে একটি ফিনিশড প্রোডাক্ট, তাহলে সেই কর্মকাণ্ডের যে কমন নেম সেগুলোকে আমরা বলতে পারি ব্লক ডায়াগ্রামের এক একটি কম্পোনেন্ট। এইভাবে যদি আমরা কোনটার পরে কোনটা হবে, কোন কার্যক্রম পরে কোন কার্যক্রম হবে, এইটাকে আমরা চিহ্নিত করে রেখার মাধ্যমে, তীর চিহ্নিত রেখার মাধ্যমে দিয়ে দিই, তাহলে আমরা সেটা হয়ে যাবে হচ্ছে পূর্ণাঙ্গ ম্যানুফ্যাকচারিং প্রসেস বা সিস্টেমের একটি ব্লক ডায়াগ্রাম। যেমন আমরা বলতে পারি যে প্রথমেই হওয়া উচিত এবং হতেই হয় কাঁচামাল এবং অন্যান্য উপকরণগুলো সংগ্রহ করা এবং নির্দিষ্ট প্রসেস বা কর্মকাণ্ডের মধ্যে সরবরাহ করা। তাহলে আমরা এটাকে বলতে পারি ইনপুট নামক একটি অংশ। তারপরেই আমরা ধরে নিতে পারি অসংখ্য রকমের কার্যক্রম বা প্রসেস প্রয়োগ করা যেতে পারে, প্রয়োজন হতে পারে। এই যে একটি বৃহৎ কর্মযজ্ঞ, যার নাম আমরা দিতে পারি হচ্ছে কনভার্সন প্রসেস, রূপান্তর প্রক্রিয়া। তাহলে কাঁচামাল বা অন্যান্য যে উপকরণ, আদি উপকরণ যেগুলোকে আমি উপযোগিতা বৃদ্ধি করতে চাই, উপযোগিতা পরিবর্তন করতে চাই, সেগুলোর উপরে যে প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হবে সেটি আর একটা কর্মকাণ্ডের অংশ। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে রূপান্তর প্রক্রিয়া বা কনভার্সন প্রসেস। এই কনভার্সন প্রসেস যখন শেষ হয়ে যাবে তখনই আমরা পাবো হচ্ছে একটি চূড়ান্ত উৎপাদিত ফিনিশড প্রোডাক্ট বা দ্রব্য। এই অংশে যে কার্যক্রমগুলো সেখানে আমরা বলতে পারি হচ্ছে আউটপুট অংশ। তাহলে ইনপুট হলো, কনভার্সন প্রসেস হলো এবং তারপর আউটপুট পেয়ে গেলাম। কিন্তু যদি কখনো, এবং নিশ্চিতভাবেই কখনো কখনো এরকম সমন্বয় করার প্রয়োজন হতে পারে, হবে এবং হওয়া উচিত, যে আঙ্গিকে যেভাবে ইনপুটগুলো দেওয়া হলো, যে প্রত্যাশা নিয়ে যে প্রসেসগুলো করা হলো, যে ভাবনাগুলো নিয়ে, যে পরিকল্পনা নিয়ে, যে ব্যবস্থাপনার মাধ্যমে এবং আউটপুটে যে প্রত্যাশিত বিষয়টি ছিল, তার সকল দিক বিবেচনা করে দেখা যেতে পারে যে কখনো কখনো ব্যত্যয় ঘটতে পারে এবং অবশ্যম্ভাবে ঘটবে। তখনই দরকার পড়বে ইনপুট অংশে কি দিলাম, কতটুকু দিলাম, কেমনভাবে দিলাম, তার কিছু আন্তঃপরিবর্তন করার জন্য। প্রসেসে যেগুলো ব্যবহার করা হয়েছিল তার ভিতরে কিছু আন্তঃপরিবর্তন করার প্রয়োজন হতে পারে এবং সর্বশেষে উৎপাদন অংশের মধ্যে আমি তার সঙ্গে প্রত্যাশিতভাবে পেতে পারি। এইটাকে আমরা বলতে পারি হচ্ছে ফিডব্যাক অংশ। নতুন করে ইনফরমেশন বা ডেটাগুলোকে প্রত্যেকটা জায়গায় দিয়ে বিবেচনা করা, কম্পেয়ার করা যে সকল কিছু ঠিকঠাক মতো হয়েছে এবং হবে কিনা, এই বিষয়টাকে বলা হবে যে ফিডব্যাক বলে আরেকটি বৃহৎ কর্মযজ্ঞ থাকতেই পারে। তাহলে আমরা ইনপুট, তারপরে প্রসেস, তারপরে আউটপুট এবং ফিডব্যাক নামক অংশটি প্রত্যেকটি অংশের সঙ্গে আমি যদি লিঙ্ক করে দিই রেখা মাধ্যমে, তাহলে আমাদের হয়ে যাবে হচ্ছে কাঙ্ক্ষিত ব্লক ডায়াগ্রাম অফ ম্যানুফ্যাকচারিং সিস্টেম বা প্রসেস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার একটু দৃষ্টি দিতে চাই যে আসলে
রিভার্স ইঞ্জিনিয়ারিং এই বিষয়টির উপরে এবং বাংলাদেশের প্রেক্ষিতে এর গুরুত্বটা কি। আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আসলে রিভার্স ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝায়, তাহলে মনে হয় আমাদের এই বাংলাদেশের প্রেক্ষিতের গুরুত্বটা কতখানি বুঝতে সুবিধা হবে। রিভার্স ইঞ্জিনিয়ারিং আসলে তেমন কোনো প্রকৌশল কর্মকাণ্ড বা বিদ্যা এরকম কিছু না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিদ্যা হিসাবে, জ্ঞান হিসাবে, প্রকৌশল কাজের কর্মকাণ্ড হিসাবে আবির্ভূত হয়েছে আধুনিক যুগে। যে কোনো একটি প্রক্রিয়ার মাধ্যমে যে উপযোগিতা যুক্ত একটি দ্রব্য উৎপাদন করা হলো, ঠিক আমি ওই দ্রব্যটাকে অনুরূপ উপযোগিতা সমৃদ্ধ, অনুরূপ গুণাগুণ সমৃদ্ধ যদি পেতে চাই, তৈরি করতে চাই, তাহলে এইভাবে আমরা তার সম্পর্কে ভাবি, তাহলে সেটি হবে রিভার্স ইঞ্জিনিয়ারিং। কোনভাবে? সেটা হচ্ছে একেবারে অবজেক্টকে, প্রোডাক্টকে, তার কাজকে আমরা দারুণভাবে পর্যবেক্ষণ করব, ভীষণভাবে তাকে খেয়াল করার চেষ্টা করব, পর্যালোচনা করব, তার গঠন, তার ডিজাইন, তার কার্যক্রম, ফাংশনালিটি, সব কিছু, এবং তার থেকে আমরা নলেজ বা জ্ঞানকে আহরিত করব। আহরণ করা হয় যদি, যে এইটাকে কোনভাবে আমরা নতুনভাবে রূপদান করতে পারি, তাহলে এই যে ভাবনার যে বিষয়গুলো, এগুলো কি মূলত বলা হবে হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। যেমন এই রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রকৃত অর্থে সেই সকল প্রকৌশল ক্ষেত্রে খুব দারুণভাবে ব্যবহৃত হচ্ছে এবং হওয়ার সুযোগ আছে। সেটা হচ্ছে, মনে করা যাক, সফটওয়্যার যে সকল ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, এর যে বিশাল একটি কর্মযোগ্য দুনিয়া আছে, ফিল্ড আছে, সেখানে হার্ডওয়্যারের ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে এবং আরও এরকম অসংখ্য ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এই রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়াটি ব্যবহৃত হতে পারে। প্রকৃত অর্থে যা কিছু বলা হলো, বলার চেষ্টা করলাম, সেখান থেকে আমরা যদি এইভাবে দেখি যে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর আসলে কি উদ্দেশ্যটা কি, এর পারপাসগুলো কি কি, তাহলে আমরা এরকম বুঝতে পারবো বা এরকম খেয়াল করতে পারবো যে আসলে কোনো একটি অবজেক্ট বা প্রোডাক্টকে, তাকে আমি রেপ্লিকেট করব, প্রতিলিপি তৈরি করে ফেলব নিজের মধ্যে। কিভাবে? তাকে দেখে, তার কাজ দেখে, তার ডিজাইন দেখে, তার বৈশিষ্ট্য দেখে, ইত্যাদি ইত্যাদি বিষয়। এবং তাকে আমি অ্যানালাইজ করব, পর্যালোচনা করব, তার সিকিউরিটির বিষয়, তার যে গুণাগুণ, যেগুলো অন্য বস্তুর সঙ্গে সে প্রতিযোগিতা করে উৎকর্ষ সাধন করার যোগ্যতা অর্জন করেছে, এই বিষয়গুলোকে আমি আরও ভালো করে পর্যালোচনা করব, যে কোন কোন বৈশিষ্ট্যের কারণে এটাকে আমি বেশি পর্যালোচনা করব, আমি ওটাকে গ্রহণ করতে চাই। এই বিষয়গুলো আমি খুব দারুণভাবে ওকে দেখে, ওকে বুঝে, ওকে পর্যালোচনা করে আমি গ্রহণ করব। এরপরে আরেকটি উদ্দেশ্য থাকবে যে ঠিক কি কি অপারেশনগুলোর মাধ্যমে ওই প্রোডাক্টটি তৈরি করা যেতে পারে এবং কোন কোন জায়গাগুলোকে একে খুব সহজেই আমি মোল্ড করতে পারি, অর্থাৎ সমন্বয় করে আমি এটাকে সৃষ্টি করতে পারি। এরকম আরেকটি উদ্দেশ্য ওই ভাবনার মধ্যে থাকবে, অর্থাৎ ওই রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার মধ্যে থাকবে। আরও একটি বিষয় এখানে চলে আসবে, যে আমি ওইটা সম্পর্কে প্রচুর পরিমাণে জ্ঞান বা নলেজ নিতে চাই এবং একই সঙ্গে অন্যদেরকে দিয়ে তার উৎপাদন প্রক্রিয়াগুলোকে আরও বেশি পরিশীলিত, আরও বেশি সহজলভ্য, আরও বেশি গ্রহণযোগ্যতার দিকে নিয়ে যেতে চাই। এবং সর্বশেষে এই যে উৎপাদন প্রক্রিয়ার মধ্যে আমার এই ভাবনার বিষয়গুলোকে আমি যদি দারুণভাবে লিপিবদ্ধ করে রাখি, পূর্বে কি ছিল, কি করতে চাচ্ছি, কেমন করে করলাম,
এই সকল বিষয়গুলোকে আমরা আসলে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের উদ্দেশ্য হিসেবে ধরে নিতে পারি। এবং একই সাথে আমি আরও কিছু তোমাদেরকে বলে দিতে চাই, সেটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং আসলে কতগুলো ধাপ, টিপিক্যাল ধাপ, সুনির্দিষ্ট ধাপ, অর্থাৎ কার্যক্রমের ধাপ এর মাধ্যমে সম্পন্ন করতে হয়। যেমন একটি অবজেক্ট কি, কেন, কিভাবে তার তথ্যগুলোকে এক্সট্রাক্ট করা, এটি একটি ধাপ। অর্থাৎ তথ্যগুলোকে সংগ্রহ করা, ডেটাগুলোকে সংগ্রহ করা, এটি একটি ধাপ হবে। আরেকটি দ্বিতীয় ধাপ অবশ্যই হওয়া উচিত যে এই যে তথ্যগুলোকে আমি সংগ্রহ করলাম, ডেটাগুলোকে সংগ্রহ করলাম ওই অবজেক্টের বিষয়ে, ওই প্রোডাক্টের বিষয়ে, এগুলোর মাধ্যমে আমি একটি মডেল তৈরি করব। জাস্ট সুনির্দিষ্টভাবে ওই সকল কাজ সম্পন্ন করতে পারে এরকম আঙ্গিকে আমি একটি তার মডেল যদি তৈরি করি, তাহলে সেটি হবে আরেকটি স্টেপ। ঠিক তার পরের এবং সর্বশেষ ধাপটি বা স্টেপটি হতে হবে বা হওয়া উচিত যে আমি যে ডেটাগুলো বা যে ইনফরমেশনগুলো একটি সুনির্দিষ্ট প্রোডাক্ট সম্পর্কে গ্রহণ করেছিলাম বা নিয়েছিলাম বা সংগ্রহ করেছিলাম, সেইগুলোকে ব্যবহার করে, সেইগুলোর মধ্যে কিছু কিছু পরিবর্তন করে আমি যে মডেলটি তৈরি করলাম সেটি কি ওই প্রথম দ্রব্য বা প্রথম প্রোডাক্ট বা প্রথম সার্ভিস বা প্রথম ওয়ার্কসের অনুরূপ হচ্ছে, অথবা আমার প্রত্যাশিত মাত্রায় সে কি হচ্ছে বা হয়েছে, এটাকে রিভিউ করব। এবং সে রিভিউ করার পরে যদি মনে হয় হ্যাঁ সব কিছু ঠিক আছে, তবে তাকে আমরা নিশ্চয়ন করব যে এটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে হয়েছে, প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত মাত্রায় হয়েছে। অর্থাৎ এটি অমুক অমুক জায়গায় এই এই সিকিউরিটিগুলো নিয়ে, এই এই অ্যাকুরেসিগুলো নিয়ে সেটি ব্যবহার যোগ্যতা লাভ করেছে। এই যে তিনটি কর্মধাপ, এর মাধ্যমে রিভার্স ইঞ্জিনিয়ারিং সম্পন্ন হতে পারে। কিন্তু প্রক্রিয়ার মূল অংশটাই হচ্ছে একটি প্রোডাক্ট বা দ্রব্যকে বা সার্ভিসকে বা ওয়ার্কসকে পরিপূর্ণভাবে পর্যালোচনা করা, সেটি কেমন, কিভাবে তার ডিজাইন, কিভাবে তার কার্যক্রমগুলো, কোন কোন মাত্রায় সে কাজ করে, কি কি তার বৈশিষ্ট্য আছে, এগুলোকে সব পর্যবেক্ষণ করা, পর্যালোচনা করা এবং তার থেকে তথ্য সংগ্রহ করা, তারপরে সেই নিরিখে একটি প্রোটোটাইপ মডেল তৈরি করা, তার কাজ দেখা এবং রিভিউ করে চূড়ান্তভাবে সকল কর্মপদ্ধতি, সকল ভাবনাগুলোকে যদি আমি লিপিবদ্ধ করে রাখি পরবর্তী ভাবনার যোগান হিসাবে, রেফারেন্স হিসাবে, তখন সেটিকে বলা যেতে পারে রিভার্স ইঞ্জিনিয়ারিং। এবং যেমন করে বলছিলাম যেটি কিন্তু অনেক ক্ষেত্রে আজকাল ব্যবহার হচ্ছে এই প্রক্রিয়াটি, সেটি হচ্ছে সফটওয়্যার ক্ষেত্রে, হার্ডওয়্যার ফিল্ডে, বায়োলজির ফিল্ডে, কেমিস্ট্রি ফিল্ডে এবং আরও অনেক জায়গায়। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে এর উপযোগিতা বা এর গুরুত্বটা কেমন? শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আমরা বাংলাদেশের মধ্যে অবস্থান করে যদি বাংলাদেশকে দেখার চেষ্টা করি, তাহলে খেয়াল করো আমাদের অনেক টেকনোলজি নেই, কিন্তু আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের অনেক রিসোর্স আছে, কিন্তু আমরা যে বিষয়গুলো করতে চাই, যে বিষয়গুলো পেতে চাই, সেই আঙ্গিকে যদি আমরা পাওয়ার চেষ্টা করি, তাহলে আমাদেরকে যেতে হবে বাইরের কোনো মূল ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন যারা দেয় সেই সকল মূল প্রতিষ্ঠানের কাছে। তারা যদি সেটি দিতে কখনো অপারগ হয়, দিতে অনিচ্ছা প্রকাশ করে, দিতে দেরি করে, তাহলে আমাদের ব্যবহারের জায়গাগুলো সীমাবদ্ধ হয়ে যাবে এবং যাচ্ছে। সেই সকল আঙ্গিকে যদি আমরা এভাবে চিন্তা করতে পারি, আমি প্রোডাক্টটাকে সংগ্রহ করব, তারপরে তাকে বিশ্লেষণ করব, আইডিয়া জেনারেট করব, মডেল তৈরি করব এবং কার্যক্ষেত্রে ব্যবহার করে দেখব আমার প্রত্যাশিত মাত্রায় হচ্ছে কিনা, তাহলেই তো আমরা দারুণভাবে এগিয়ে যেতে পারি আমাদের প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত যে গোল বা লক্ষ্য, দেশকে অমুক জায়গায় নিয়ে যেতে চাই, এমনভাবে স্মার্ট করতে চাই, এমনভাবে উন্নত করতে চাই, সেই জায়গাটা চলে যাওয়া সম্ভব অন্যের সরাসরি সাহায্য ব্যতীত। এই যে ভাবনার প্রক্রিয়া, উৎপাদনের এই যে প্রক্রিয়া, সেটাকেই বলা হবে রিভার্স ইঞ্জিনিয়ারিং, যা বারবার বলেছিলাম বা বলতেছি। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে দারুণভাবে গুরুত্বপূর্ণ যে আমাদের সত্যিকারভাবেই এই প্রক্রিয়াটি কনভেনশনাল বা প্রচলিত যে সকল প্রক্রিয়া ম্যানুফ্যাকচারিং আছে তার সাথে সাথে
বজায় রাখা এবং আরও বেশি প্রয়োগ করা চেষ্টা করা, যাতে কিনা আমরা অন্যের মুখাপেক্ষী না থেকে প্রোডাক্টকে দেখে বিশ্লেষণ করে আমরা অনুরূপ বা আরও উৎকর্ষিত প্রোডাক্ট তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার সেশন এখানে শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ। আগামী সেশনে আবার কথা হবে নতুন বিষয়ের উপরে।